এই 3 দিন এক মুহূর্তের জন্য সাফওয়ান এবং আয়াত একে অপরের সাথে কথা বলতে পারেনি। যেটুকু পেরেছে সেটা শুধু ফোনে। তাও সাফওয়ানের ফোন তার কাজিনদের হেফাজতেই ছিল। আয়াতের না মাথায় জট লেগে আছে, ইচ্ছে হচ্ছে সাফওয়ানের মাথা ফাটিয়ে দিতে। কেন তার মোবাইল কাজিনদের কাছে রাখতে হবে? ঘর তো নয়, মনে হচ্ছে জেরার। সব লোক এসে হাজির হয়েছে। দোকানে সকলে শাড়ি সিলেকশনে যখন ব্যস্ত, তখন আয়াত এক কোনায় বসে তার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে ব্যস্ত। কেন যেন সবকিছু এলোমেলো রাখছে। সাফওয়ানকে যে তার জীবনসঙ্গী হিসেবে অপছন্দ এমন কিছু না। এই শপিং, হলুদ, কাবিন, এই ব্যাপারগুলো মন্দ ঠেকছে না, কিন্তু মনটা বড্ড অশান্ত হয়ে আছে। এমন তো হবার কথা ছিল না। ঘটনাগুলো খুব দ্রুত ঘটছে। সাফওয়ানের প্রতি এলোমেলো অনুভূতির অস্তিত্বগুলো তাকে বারবার শিহরিত করছে। এই অস্তিত্বগুলোর নাম তার অজানা। একে এই অজানা অনুভূতিগুলো তাকে গ্রাস করছে। উপর থেকে ভয় হচ্ছে যদি পুনরায় বিশ্বাসের বদলে অবিশ্বাস এসে ধরা দেয়, তখন নিজেকে সামলানো খুব কষ্টদায়ক হয়ে পড়বে। কাঁধে কারো স্পর্শ পেলে মাথা তুলে তাকায় সে। সাফওয়ান তার সামনে কৌতূহলী দৃষ্টি নিয়ে দাঁড়িয়ে রয়েছে। আয়াতের ছলছল নয়ন সাফওয়ানের বুকে চিমচিমে ব্যথার সৃষ্টি করছে। কেন যেন এই মেয়ের কান্না সাফওয়ানের মাঝে অসহায়ত্বের অনুভূতি জাগায়। কিছুতেই নিজেকে ঠিক রাখতে পারে না। তখন কিছু বলতে যাবে, তার আগেই সেলিনা বেগম আয়াতকে ডেকে ওঠে। শাড়ির সিলেকশনের জন্য তার মতামত যে দরকার। বেশ কিছু শাড়ি একের পর এক তার উপর ট্রায়াল করিয়ে শেষমেশ একটা কাঁচা হলুদ শাড়ি সিলেক্ট করা হয় হলুদের জন্য। এবার বিয়ের শাড়ি পালা। ভারী ভারী কাতান, বেনারসি একত্র করা হয়েছে। আয়াতের ধৈর্যের বাঁধ ভাঙতে লেগেছে। এমনি ভারী কিছু তার ভালো লাগে না, ওপর থেকে এখানে আড়ত লাগিয়েছে জমকালো শাড়ি। তখন একাতি সিম্পল লাল টকটকে শাড়ির ওপর মিহি কাজের একটি শাড়ি এগিয়ে দিল। শাড়িটি দেখে সেলিনা বেগমের প্রথম বাক্য, এটা তো অনেক সিম্পল রে সাফু, তোর এটা ভালো লেগেছে? আমার বউ তো সিম্পলের মধ্যেই গর্জিয়াস। আর ওজন দেখছো? তুলোর সাইজের একরত্তি মেয়ে এই ভারী শাড়ির নিচে ভেটকে পড়ে থাকবে। আমার তখন বউ শাড়িতে খোঁজা লাগবে। এটাই ঠিক আছে। আয়াত, এটা পরে আসো তো। মনে মনে বেশ শান্তি লাগছে আয়াতের। শাড়িটি আয়াতেরও বেশ ভালো লেগেছিল, কিন্তু মুরব্বীদের সামনে হবু বউ পক পক করবে, ঠিক মানাবে না। আয়াত যখন শাড়িটি পরে সামনে আসে, মুখ যেন হা হয়ে যায় সবার। উজ্জ্বল লাল রঙে মেয়েটিকে অপ্সরার চেয়ে কম লাগছে না। গায়ের রঙের সাথে রংটি মিশে আছে। এত সাধারণ শাড়িও যে কাউকে এতটা সুন্দরী করে তুলতে পারে, তা আয়াতকে না দেখলে বোঝার উপায় ছিল না। সাফওয়ানের চোখ আয়াতের মধ্যে আটকে গেছে। শাড়িটাকে আয়াতকে মানাবে এটা তার কল্পনায় ছিল, কিন্তু এতটা অপরূপ লাগবে এটা কল্পনার বাহিরে ছিল। যেন ফুটন্ত লাল গোলাপ তার সামনে দাঁড়ানো। সবার মিটিমিটি হাসি আর খোঁচার জন্য তাড়াতাড়ি চোখ সরিয়ে নিল সে। এখনো হার্টবিট বেড়েই রয়েছে তার। সাফওয়ানের চোখে আয়াতের প্রতি অনুভূতিগুলো একজন মানুষের সূক্ষ্ম চোখ এড়ালো না। রাত 10টা। খাবারের পরে ছাদের কোনায় দাঁড়িয়ে আছে সাফওয়ান। পরিস্থিতির শিকার হয়ে বিয়ে তো করছে, কিন্তু ইফাদ নামক বাধাটা এখনো রয়ে গেছে। ইফাদের ফোন অফ, যোগাযোগের উপায় পাচ্ছে না। বন্ধুদের জানিয়ে দিয়েছে যাতে ইফাদের খোঁজ পেলে তাকে জানানো হয়। এত দ্রুত এত কিছু হচ্ছে, আয়াতের ওপর কতটা মানসিক চাপ পড়েছে সেটা সাফওয়ানের অজানা নয়। ছাদের কোনায় দাঁড়িয়ে হাজারো প্রশ্নের উত্তর খুঁজতে ব্যস্ত, তখন পেছনে কারোর উপস্থিতি অনুভব করে সে। পেছন ফিরতেই দেখে রবিন দাঁড়িয়ে রয়েছে তার সামনে। মুচকি হেসে প্রশ্ন করল, কিছু বলবেন দুলা ভাই? পরশু তো শালামশাইয়ের হলুদ, 3 দিন বাদে বিয়ে। আয়ানকে বলছো কতটা ভালোবাসে। ভালোবাসা মানে কি যে যা তা বলছেন দুলা ভাই? এটা পরিস্থিতির টানাপোড়েনের কারণে করতে বাধ্য হচ্ছে। আসলে কি তাই শালামশাই? বুকে হাত দিয়ে বলতে পারবেন তুমি একটু করে ভালোবাসো না আয়ানকে? চোখ বন্ধ করলে মেয়েটার তোমার ভাবনা বিচরণ করে না? মেয়েটার চোখের পানি কি তোমাকে একটুকু বিচলিত করে না? এটা স্বাভাবিক নয় দুলা ভাই। মেয়েটা আমাকে ভরসা করে। ওর ভালো মন্দের খবর রাখাটা আমার দায়িত্ব। সত্যি কি তাই? আচ্ছা, এটা কেন মনে হচ্ছে তুমি তাকে ভালোবাসো না? কারণ 1 বা 2 সপ্তাহ একসাথে থাকলে কারোর প্রতি মায়া জন্মাতে পারে। ভালোবাসা নয়, ইটস জাস্ট ইনফ্যাচুয়েশন। কথাগুলো চুপচাপ সাফওয়ান শুনছিল। রবিনকে এজন্য সাফওয়ানের খুব বেশি ভালো লাগে, কারণ
সঠিক সময়ে সঠিক উপদেশ দেওয়াটা লোকটির বড় গুণ। আয়াত নামক নারীটি সাফওয়ানের প্রতিটি চিন্তায় বিচরণ করে। তার হাসি ছেড়ে মানুষই সাফওয়ানকে আনন্দ দেয়। সারাক্ষণ মেয়েটির আশেপাশে থাকলে মানসিক প্রশান্তি লাগে, মনে হয় যেন অপূর্ণ হৃদয় পূর্ণতা পাচ্ছে। তার চোখের পানি সাফওয়ানের ভেতরে রক্তক্ষরণ করতে সক্ষম। এই অনুভূতিগুলো কি শুধুই মায়া? মনের এই এলোমেলো ভাবনাগুলোকে সাজাতে পারছে না সাফওয়ান। এখন মনকে শান্ত করতে হলে একটি ঔষধ আছে, তা হলো পেইন্টিং। নিজের এলোমেলো চিন্তাগুলো কাগজে তুলতে পারলে হয়তো মন শান্ত হবে। অপরদিকে সুহানার রুমের বারান্দায় দাঁড়িয়ে রয়েছে আয়াত। অনেকক্ষণ পর নীরবে একটু নিজের জন্য সময় পেয়েছে। এতক্ষণ আত্মীয়দের ভেতরে থাকতে থাকতে যেন দম বন্ধ হয়ে আসছিল তার। কফি? পাশ ফিরে তাকালে দেখে সোহাগ আর সোহানা দাঁড়িয়ে রয়েছে। মুচকি হেসে তাদের হাত থেকে কফি নিল আয়াত। পিনপতন নীরবতা বাড়িতে। আয়াত এবং সাফওয়ান ব্যতীত এই তিনটা মানুষ তাদের সম্পর্কের সত্যটা জানে। আয়াতের নিজের কাছেই প্রচুর অস্বস্তি লাগছে। ফট করে সোহানা বলে ওঠে, ইফাত ভাইয়ের সাথে তোমার রিলেশন কিভাবে শুরু হয়েছিল আয়াত আপু? সোহানার প্রশ্নে প্রথমে খুব অপ্রীতিকর অবস্থায় পড়ে যায় আয়াত। তারপর ধীর কণ্ঠে বলতে থাকে, ইফাত আমার সিনিয়র ছিল। ওর সাথে প্রথম দেখা আর্ট গ্যালারির সামনে। আমার এক বন্ধুর দুলাভাই আর্ট গ্যালারির ম্যানেজমেন্টে ছিলেন। তখন এক্সিবিশন দেখব বলে সবাই একসাথে গিয়েছিলাম। আরও একটি কারণ ছিল, সেটা হলো সাফওয়ান ভাইয়ের এক্সিবিশন দেখা। ওনার ছবিগুলো যখন ফেসবুকে দিত আমি পাগলের মতো ফলো করতাম। উনি যে আমাদের ক্যাম্পাসের এটা আমার জানাই ছিল না। তারপর কি এক্সিবিশনে গেলাম। সেদিন ছিল 25শে বৈশাখ। গ্রীষ্মের ফাটা দুপুরে প্রিয় আর্টিস্টদের এক ঝলক দেখতে যাওয়া। কিন্তু ভাইয়ার যা পার্ট, সে আমাদের সামনেই আসলেন না। বলেন উনি নাকি ছোটোখাটো আর্টিস্ট। তুমি বলো সুহানা, উনি কি ছোটো মোটো আর্টিস্ট, কি ট্যালেন্টেড। ওনার সুবাদেই ইফাদের সাথে দেখা। সাফওয়ান ভাইয়ের সাথে পরিচিত হবার লোভে ইফাদের সাথে পরিচিত। ফ্রেন্ড না ওনার। তারপর দেখা হতো, কথা হতো। আমাকে সাফওয়ান ভাইয়ের ডিটেলস বলতো। এভাবেই ভালো লাগা, তারপর ভালোবাসা, রিলেশন। তুমি কি ইফাত ভাইকে ভালোবাসতে নাকি দাদা ভাইকে? সোহানার প্রশ্নে থতমত খেয়ে যায় আয়াত। কি উত্তর দেবে তা জানা নেই তার। বেশ কিছুক্ষণ পর নিজেকে সামনে বলে, আমি ইফাতকে ভালোবাসতাম। তুমি আমাকে কনফিউজ করছো নাকি নিজেকে? সাফওয়ান ভাইকে আমার আর্টিস্ট হিসেবে ভালো লাগে। থাকে না পছন্দের আর্টিস্ট, নায়ক। সত্যি কি তাই আয়াত? তোমরা আমাকে কনফিউজ কেন করছো? তুমি ইফাত আর সাফনের মাঝে কনফিউজ হচ্ছ কেন আয়াত? নিজের মনকে জিজ্ঞাসা করো। 2-4 বছরের ইফাত তোমার ফিলিংস, তোমার ভালো লাগাগুলোকে কতটা দাম দিয়েছে? তোমাদের রিলেশনের কমিটমেন্ট ব্যাপারটা কি সত্যি আছে? আর তোমারও কি ইফাতকে ইফাত হিসেবে ভালো লাগতো নাকি সাফনের বন্ধু হিসেবে? এখনো দেরি হয়নি, নিজেকে প্রশ্ন করো। কাকে তুমি ভালোবাসো, কাকে তুমি বিশ্বাস করো, কার কাছে থাকলে তোমার মনে হবে তোমার কাছে সারা পৃথিবী আছে? তোমার এই মনটা তোমাকে সব কিছু বলে দিবে। সোহাগের কথাগুলো প্রচণ্ড ভাবাচ্ছে আয়াতকে। বেডে এপাশ ওপাশ করতে করতে আর না পেরে ছাদের উদ্দেশ্যে রওনা দেয় আয়াত। দরজা খুলে সিঁড়িতে যেতেই মনে যে যেন হাওয়ায় ভাসছে। কিছুক্ষণ পরে খেয়াল করে দেখে কেউ তাকে কোলে করে ছাদের সিঁড়ি বাইছে। রাতের অন্ধকারে লোকটির মুখ দেখতে পাচ্ছে না আয়াত। ছাদে নিয়ে লোকটি তাকে কোল থেকে নামালে আয়াত দেখতে পায়। দরজা খুলে সিঁড়িতে যেতেই মনে হলো সে যেন হাওয়ায় ভাসছে। কিছুক্ষণ পরে খেয়াল করে দেখে কেউ তাকে কোলে করে ছাদের সিঁড়ি বাইছে। রাতের অন্ধকারে লোকটির মুখ দেখতে পাচ্ছে না আয়াত। ছাদে নিয়ে লোকটি তাকে কোল থেকে নামালে আয়াত দেখতে পায় পুরো ছাদ জ্যোৎস্নায় আলোকিত। ফুলের মিষ্টি গন্ধ জ্যোৎস্নার মাতাল করা পরিবেশে ভেতরের সত্তাটাও বারংবার উন্মাদনায় মেতে ওঠে। আরও মাতাল করে তুলছে পাশে থাকা মানুষটি যে আর কেউ নয়, সাফওয়ান। তার শরীরের মাতাল করা গন্ধটি আয়াতকে জানান দিয়েছে মানুষটি যে সে
জ্যোৎস্নার আলোতে মানুষটিকে একটি জীবন্ত নেশার স্তূপ মনে হচ্ছে। লোকটির সব কিছুতেই মাতাল করে দেওয়ার ক্ষমতা রাখে। এমনভাবে হা করে থাকলে মাছি ঢুকে পড়বে তো। সাফওয়ানের কথা বেশ লজ্জা পেয়ে গেল আয়াত। প্রচণ্ড কাটা ভাষায় বলল, রাত বিরাতে মানুষকে ধুমধাম করে নিয়ে নিচ্ছেন, কিডন্যাপ করে ছাদে আনছেন, মতলব কি শুনি? ইচ্ছে হলো বলা তো যায় না, দেখা যাবে রাতের অন্ধকারে ধূপধাপ করে পড়ে দাঁত ভেঙে ফেলবে। আমি কিন্তু বাবা ফোকলা বউ বিয়ে করব না। বয়ে গেছে আপনাকে বিয়ে করতে আমার। চেষ্টা করে দেখো, আমি আটকাবো না, তবে বিয়ে তো আমাকেই করতে হবে। মুচকি হেসে ছাদের রেলিংয়ে গিয়ে বসে সাফওয়ান। আয়াতের কাছে আজ যেন অন্য সাফওয়ান উপস্থিত। লোকটার মাঝে কি এমন আছে যা চুম্বকের ন্যায় আকর্ষণ করে তাকে? নীরব রাতে মৃদু হাওয়ায় জ্যোৎস্না বিলাস বুঝি এমনই হয়। নীরবতা ভেঙে আয়াত বলে ওঠে, আফওয়ান ভাই সেদিন বলেছিলেন। হুশ, বড্ড বেশি কথা বলো। ঝিঝি পোকার ডাক শুনতে পাচ্ছ? রাতের নীরবতার সাক্ষী দিচ্ছে তারা। আজ যদি একটু বেহায়া হই, তুমি কি রাগ করবে? সাফওয়ানের দিকে একরাশ বিস্ময় নিয়ে চেয়ে আছে আয়াত। আজ তার চোখে নেশা কাজ করছে। এ যেন অন্য সাফওয়ান। সাফওয়ানের চোখে তাকাতেও ভয় হচ্ছে তার। এ চোখে যে হাজারো ভালোবাসা, মায়া, প্রণয়ের নেশা আয়াতকে ভাসিয়ে তড়িয়ে দিতে সক্ষম এই চোখের ঘোর। সাফওয়ানের কাছ থেকে নিজেকে ছাড়াতে চাইলে সে কারো কাছে টেনে নেয় তাকে। কানে মুখ লাগিয়ে ধীর নেশা কণ্ঠে বলে, একটা গোপন কথা আছে, শুনবে? সাফওয়ানের চোখে চোখ রেখে ঘোরের মধ্যে উত্তর দেয় আয়াত। বলুন। আরো নেশাযুক্ত কণ্ঠে বলে ওঠে সাফওয়ান, এই বেহায়া, আমি যে তোমার প্রেমে পড়ে গেছি গো। কখন কিভাবে জানি না, তবে আমার প্রেম প্রেম জেগেছে। বিয়ের পর হয়তো ভালোবাসাটাও হয়ে যাবে। আপনি জানেন তো কি বলছেন? জানতাম না, এখন জানি। আমার যে আর প্রেমের উপর ভরসা হয় না সাফওয়ান ভাই। আমি যে বড্ড এলোমেলো হয়ে গেছি। আমার এলোমেলো জীবনকে সাজিয়ে দিতে পারবেন কি? আমি আপনার জীবনে কি মেল খাই? জীবন তো তোমার যেমন এলোমেলো, আমারও যে একই রকম। একে অপরেরটা না হয় সাজালাম। এবার তোমায় ভালোবাসতে হবে না, শুধু আমায় ভালোবাসার অধিকারটা দিও। বলে চোখের সামনে চুলগুলো সরিয়ে দিল। আজ সাফওয়ানের চোখে হারিয়ে যেতে ইচ্ছে হচ্ছে আয়াতের। বিশ্বাস করতে ইচ্ছে হচ্ছে লোকটিকে। জ্যোৎস্নার আলোতে আয়াতের মুখখানি এক টুকরো চাঁদের ফালি লাগছে সাফওয়ানের কাছে, যার চোখে ঠোঁটে আফিমের চেয়েও মারাত্মক নেশা। দু হাতে আলতো করে মুখটি ধরে নিজের আরো কাছে নিয়ে আসে। আয়াতের কাঁপা কাঁপা ঠোঁট যেন আরো ঘোরের মাঝে ফেলে দিচ্ছে তাকে। আজ একটু বেহায়া হতে কি খুব দোষ হবে? দুই ওষ্ঠ যুগলের মাঝে দূরত্ব মিটিয়ে নিজের পিপাসা মেটাতে ব্যস্ত হয়ে পড়ে সাফওয়ান। নিজের ঠোঁটের ওপর আরেক জোড়া উত্তপ্ত ঠোঁটের ছোঁয়া পেতে অজানা আবেশে নিজেকে হারিয়ে ফেলে আয়াত। অজান্তেই হাত জোড়া সাফওয়ানকে আঁকড়ে ধরে। অজান্তেই চোখ বেয়ে নোনা জলের আগমন ঘটে। আজকের রাত্রি যেন সাফওয়ান এবং তার অনুভূতিগুলোর মিশ্রণের সাক্ষী। কিছু সময় পর সাফওয়ানের ঠোঁট তার ঠোঁট জোড়াকে ছেড়ে দিলে আয়াতের হুঁশ ফিরে। এতক্ষণ যেন একটি ঘোরের মাঝে ছিল যে সে ঘোর কেটে যেতেই আবারও হাজারো প্রশ্নের ভিড় জমে আয়াতের মনে। আবেশের বশে ভুল করছে না তো সে। এক মুহূর্ত দেরি না করে দৌড়ে বেরিয়ে যায় সে। সাফওয়ান হতভম্ব চোখে তার যাওয়ার পানে তাকিয়ে থাকে। দুদিন পর সকাল 11টা, হলুদের অনুষ্ঠান ধুমধাম করে অনুষ্ঠিত হবার পর এখন অপেক্ষা কালকের বিয়ে। এই 2 দিন আয়াত না পারতে সাফওয়ানের সামনে আসেনি। সাফওয়ান হাজারো বার তার সামনে যাবার চেষ্টা করেছে, কিন্তু তাতে লাভ হয়নি। অনুতাপ এবং একরাশ অভিমানে ভেতরটা তীব্র আগুনে দগ্ধ হচ্ছে সাফওয়ানের। তবে কি আয়াত এখনো ইফাতকেই ভালোবাসে? এখনো সে ইফাতের অপেক্ষায় আছে? তবে সাফওয়ানের ভালোবাসার সামান্যতম মূল্যটি তার কাছে নেই। প্রণয়ের ডাকে সাফওয়ানের হুঁশ ফিরে। তোকে বড়মা নিচে যেতে বলেছে তো। এখন কেন? আরে কে জানে এসেছে তোকে খুঁজতে। যা না। আচ্ছা, বেশি বকিস না। নিচে যেতেই দেখে সেলিনা বেগমের সাথে হাসি মুখে একটি ছেলে কথা বলছে। ছেলেটির পিঠ তার দিকে, তাই মুখটি দেখতে পাচ্ছে না। সাফওয়ান নিচে নামতেই সেলিনা বেগম বলে ওঠেন, সাফওয়ান চলে এসেছে। ছেলেটি পেছন ফিরতেই আকাশটা ভেঙে পড়ে সাফওয়ানের সামনে দাঁড়ানো শ্যামবর্ণের লম্বা চিপচিপে গড়নের ছেলেটি যে আর কেউ নয়, ইফাত। মুচকি হেসে টিটকারির ছলে বলে ওঠে,
বিয়ে করেছিস, দাওয়াতও দিলি না সাফওয়ান। এই বুঝি আমাদের বন্ধুত্ব? বেলা 12টা। মুখোমুখি বসে আছে আয়াত এবং ইফাত। আজ 2 সপ্তাহ পর ইফাতকে দেখছে সে। একরাশ ঘৃণা আয়াতের চোখে ফুটে উঠেছে। কোথায় ছিল সে যখন সারা রাত কাজী অফিসের বাইরে এক কাপড়ে তাকে দাঁড়িয়ে থাকতে হয়েছে? কোথায় ছিল সে যখন পুলিশের থানায় জেলে যাবার ভয়ে মিথ্যে বলতে হচ্ছিল? কোথায় ছিল সে যখন বাবা তার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছিল? থাকার জায়গা নিয়ে চিন্তা করতে হতো তাকে। এখন যখন মনটাকে স্থির করে ফেলেছে, এখন কেন তার আগমন ঘটল? আয়াত, তুমি নাকি আমাকে ছেড়ে বাঁচতে পারবে না, তা এখন কি করছো? 2 সপ্তাহে ভালোবাসা উড়ে গেল? আরে বাবা, একটা জমির কাজে ইমিডিয়েটলি সিলেটে বাবার সাথে যেতে হয় আমাকে। মোবাইল হারিয়ে যাওয়ার জন্য কন্ট্যাক্ট করতে পারছিলাম না। তাড়াহুড়ো করে ফিরে এসেছি তোমার জন্য। এসে শুনি সাফানের গলায় ঝুলে গেছো তুমি। এই তোমার লয়ালিটি, এই তোমার ভালোবাসা? মুখ সামলে কথা বলো ইফাত। এতদিন পর আমি কেমন আছি না জিজ্ঞেস করে তুমি আমার কাছে জবাবদিহিতা চাইছো? কি সামলাবো? আমার জিএফ আমার বন্ধুকে কাল বিয়ে করতে যাচ্ছে, আর আমি কি না এখানে তোমার সাথে প্রেমালাপ করব? আচ্ছা, কেমন আছো? তুমি কি আদৌ জানো এতদিন আমরা কিসের মধ্যে দিয়ে যাচ্ছিলাম? তুমি কি আদৌ জানো আমি তোমাকে খুঁজতে তোমার বাসা অবধি পর্যন্ত গিয়েছিলাম? ইশরাতকে পাগলের মতো ফোন করেছি তোমার বন্ধুদের। যে চোর ফোন চুরি করেছে সে হসপিটালে ভর্তি ছিল। তাকে তুমি ভেবে দৌড়ে গিয়েছি। এখন তুমি কি না আমার লয়ালিটি নিয়ে প্রশ্ন করছো? কি রাইট আছে তোমার? আমি লয়াল নই, রাস্তার মেয়ে যে কিনা যখন যে পুরুষ পাই তার গলায় ঝুলে পড়ি। কাঁপা কাঁপা কণ্ঠে বলতে লাগলো আয়াত। ইফাত তখন আয়াতকে জড়িয়ে ধরে শান্ত কণ্ঠে বলতে লাগলো, জানো তো কতটা ভালোবাসি তোমায়। সাফওয়ান যদিও আমাকে সব বলেছে, তবুও তোমাদের বিয়ের কথাটা শুনে পাগল পাগল লাগছিল। সরি বাবু, আর হবে না, সরি। এই দৃশ্যটি একজনের চোখ এড়ালো না। সেদিন রাতের উত্তর আজ তার কাছে পরিষ্কার। শুধু দুজন প্রেমিক প্রেমিকার মাঝে তৃতীয় ব্যক্তি হয়ে কি লাভ? সাফওয়ান আর দাঁড়িয়ে সেখান থেকে প্রস্থান করল। বিয়ের দিন সন্ধ্যা 7টা। বর বেশে স্টেজে বসে রয়েছে সাফওয়ান। ইফাত বিয়েতে উপস্থিত, কিন্তু কালকের দুপুরের পর আর সাফওয়ান তার সামনে যায়নি। বুকের ব্যথাগুলো তীব্র হয়ে যাচ্ছে তাকে দেখলে। কাজী সাহেব তার কাছে বিয়ের সব কথা বলে জিজ্ঞেস করে, আপনি কি এই বিয়েতে রাজি? রাজি থাকলে বলুন কবুল। আপনি কি এই বিয়েতে রাজি? রাজি থাকলে বলুন কবুল। তখন প্রণয় কানে কানে এসে কিছু একটা বলে সাফওয়ানকে। প্রণয়ের কথাটা শুনে সাফওয়ান বলে ওঠে, সত্যি? মাত্র সোহানা বলল। কাজী সাহেব পুনরায় একই কথাই বললেন। আপনি কি এই বিয়েতে রাজি? রাজি থাকলে বলুন কবুল। মুচকি হেসে সাফওয়ান বলে ওঠে, কবুল। সবাই একসাথে আলহামদুলিল্লাহ বলে ওঠে। ইফাত এক কোণায় দাঁড়িয়ে ম্লান হাসি হেসে বেরিয়ে যায়। রাতের একা আকাশে আজ তাকে একাই হাঁটতে হবে। নিজের সামান্য দায়িত্ব জ্ঞানহীনতার জন্য সবচেয়ে দামি জিনিস যে হারিয়ে ফেলেছে সে। আয়াতের প্রতি তার ভালোবাসাতে বুঝি অনেক বড় ফাঁক থেকে গেছে। তাই তো আজ সে অন্য কারোর হয়ে গেছে। সেদিন তাই স্পষ্ট তাকে ফিরিয়ে দিয়েছিল আয়াত। সেদিন জানো তো কতটা ভালোবাসি তোমায়। সাফওয়ান যদিও আমাকে সব বলেছে, তবুও তোমাদের বিয়ের কথাটা শুনে পাগল পাগল লাগছিল। সরি বাবু, আর হবে না, সরি। নিজে থেকে ইফাতকে সরিয়ে একটু দূরে দাঁড়ায়। ইফাদের চোখে চোখ রেখে বলে, সেদিন যখন আমার তোমাকে সব থেকে বেশি দরকার ছিল তুমি তখন আমার পাশে ছিলে না ইফাত। ফোন হারিয়েছিল, কিন্তু পৃথিবীর ওপর থেকে ফোন তো শেষ হয়ে যায়নি। অথচ তুমি আমাকে একটা বার জানাওনি। আমি পাগলের মতো তোমায় খুঁজেছি। আমি তোমাকে দোষ দিব না ইফাত। তোমার সাথে সেই মুহূর্তে যেটা জরুরি মনে হয়েছে তুমি করেছো, কিন্তু আমি তোমায় আর ভালোবাসি না ইফাত। এতদিন আমি কনফিউশনে ভুগেছি কেন আমি বারবার সাফওয়ান ভাইয়ের প্রতি আকৃষ্ট হচ্ছি। আজ আমার কাছে সেটা পানির মতো পরিষ্কার। আমি তাকে ভালোবাসি, প্রচুর ভালোবাসি।
থ্যাংক ইউ আমার সামনে আবার আসার জন্য। নয়তো আমি নিজের মনকে বুঝতেই পারতাম না, ভাবতাম ভুল করছি, কনফিউজড থাকতাম। কিন্তু আজ আমার কনফিউশন ক্লিয়ার হয়ে গেছে। থ্যাংক ইউ, তুমি অনেক ভালো একটা মানুষ। আজ যদি তোমার সাথে আবার জড়িয়ে পড়তাম তবে সেটা তোমার বা আমার কারোর জন্যই ভালো হতো না, কারণ আমি তোমার স্বচ্ছ থাকতাম না। আমার মনে হতো এখন অন্য কারোর রাজত্ব। আমাকে ক্ষমা করে দিও ইফাত, আই এম সরি, কিন্তু আমি সাফওয়ান ভাইকে ভালোবাসি, প্রচুর ভালোবাসি। সরি। বর্তমান ইফাতের চোখ বরাবর ভিজে যাচ্ছে। সে যে আজ নিঃস্ব, তবে একটাই সান্ত্বনা, আয়াত তাকে ঠকায়নি, তার কাছে নিজেকে স্বচ্ছ রেখেছে। এখন মন তো কখন কাকে নিজের সিংহাসনে বসিয়ে দেয় কেউ জানে না। রাত 12টা। খুব তোড়ঝোড় করে শেষমেশ বাসর ঘরে ঢোকার সুযোগ পেল সাফওয়ান। ঘরে ঢুকে দেখল মোমের আলোয় ঘরটাকে নতুন বউয়ের ন্যায় সাজানো হয়েছে। খাটটা পুরো সাদা আর লাল গোলাপের মোড়া, আর মাঝে লাল শাড়ি পরে ঘোমটা দিয়ে এক রূপবতী বসা। চাঁদের আলো জানালার ফাঁক দিয়ে ঘরের ভেতরে উপচে পড়ছে। রূপবতীটি যে সাফওয়ানের মায়াবতী, যার নেশায় আজকাল সে মত্ত থাকে। ধীর পায়ে আয়াতের পাশে গিয়ে বসে। সাফওয়ানের উপস্থিতি আয়াতের হার্টবিট বাড়িয়ে তুলছে। দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হচ্ছে তার। আলতো করে তার হাতে নিজের হাত রেখে মজার ছলে সাফওয়ান বলে, ইফাত চলে গিয়েছে, ভেবেছিলাম তুমি হয়তো ওর সাথেই চলে যাবে। সমস্যা নেই, আমি একটা লয়ারের সাথে কথা বলে 6 মাস পর আমাদের ডিভোর্সের ব্যবস্থা করে ফেলবো। আয়াতকে চুপ থাকতে দেখে আলতো হাতে ঘুমটা সরায় সাফওয়ান। দু হাতে আয়াতের মুখ আলতো করে ধরে উঁচু করে সে। আয়াতের চোখে পানি চিকচিক করছে। আয়াতের চোখে চোখ রেখে শান্ত কণ্ঠে বলে ওঠে, তুমি তো এটাই চেয়েছিলে, তবে আজ চোখে পানি যে। আপনি কি সত্যি বোঝেন না, নাকি বুঝেও না বোঝার ভান করেন? কাঁপা কাঁপা গলায় আয়াত বলে ওঠে, কি বুঝবো? তুমি যদি বুঝিয়ে না বলো বুঝবো কিভাবে? সবকিছু বলে বোঝাতে হয়। হয় বই কি, কিছু জিনিস বলে করে বোঝাতে হয়। এতদিন তো তুমি যা বলেছো আমি তাই বুঝেছি। দেখো না, বিয়ে ভাঙার কথা বলেছো, আমি সেটার চেষ্টা করেছি ঢাকা যেই উকিলের সাথে। কথাটা শেষ না হতেই সাফওয়ানের ঠোঁট জোড়া চেপে ধরো নিজ ঠোঁট জোড়া দিয়ে। ঘটনার আকস্মিকতায় সাফওয়ানের মাথা পুরো ফাঁকা হয়ে গেছে। আয়াতের পক্ষে এমন একটা সাংঘাতিক কাজ করা সম্ভব, এ যেন ধারবার বাহিরে ছিল সাফওয়ানের। বেশ কিছুক্ষণ পর সাফওয়ানের ঠোঁট জোড়াকে মুক্তি দেয় আয়াত। শাড়ির আঁচলটা মাজায় বেঁধে সাফওয়ানের কলার চেপে ধরে রাগী গলায় বলে, আর একবার যদি ডিভোর্সের কথা শুনেছি তো দেখবেন আমি কি করি। ফাইজলামি পাইছেন? এত যখন আমাকে অপছন্দ, তাহলে সেই রাতে কেন আমাকে বলেছিলেন ভালোবাসি? ইফাদের সাথে চলে গেলে খুশি হতেন বুঝি? আপনি কি ভেবেছেন এত সহজে আপনাকে মুক্তি দিব? সারা জীবন এভাবেই আমাকে সহ্য করতে হবে, আর মরে গেলে ভূত হয়ে আপনার ঘাড়ে চেপে বসবো, কিন্তু আমার থেকে আপনার নিস্তার নেই। বলতে বলতেই চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে আয়াতের। প্রচুর কান্না পাচ্ছে তার। লোকটা এমন কেন? যদি দূরে ঠেলে দেবার ইচ্ছে ছিল তবে কেন কাছে টেনে নিয়েছে? সাফওয়ান মুচকি হেসে হ্যাচকা টানে তাকে বুকে আগলে ধরো, কানে মুখ লাগিয়ে বলল, এবার নিজ ইচ্ছায় আমার কাছে এসেছো। এবার যদি তুমি চাইলেও আমি তোমাকে ছাড়বো না, এইভাবে শক্ত করে নিজের কাছে রেখে দিব। সত্যি? তাহলে এতক্ষণ যে? ওইটা একটা ছোট্ট শাস্তি ছিল আমাকে এই 3 দিন কষ্ট দেওয়ার জন্য। আমি তো সত্যি সত্যি বিয়েটা না করার সিদ্ধান্ত নিয়েছিলাম, কিন্তু আজ যখন প্রণয় কানে কানে বলল তুমি নিজ থেকে ইফাতকে ফিরিয়ে দেবার কথা সুহানাকে জানিয়েছ, আমার অশান্ত মন শান্ত হয়ে গিয়েছিল। তাই দেরি না করে কবুলটা বলে দিয়েছি। আপনি খুব খারাপ। এখনও তো কিছুই দেখাই নাই, এখনই খারাপ হয়ে গেলাম? আমি কিচ্ছু দেখবো না। তা বললে তো হবে না, এখনও সে অনেক কিছু দেখার বাকি রয়েছে। কি? আসো আমার সাথে। বলেই কোলে তুলে নিল আয়াতকে। সাফওয়ানের রুমের ভেতর একটি ছোট স্টোর রুমের মতো জায়গা রয়েছে, যেখানে সাফওয়ান বাসায় থাকতে ড্রয়িং করত, যাকে সে তার কল্পনা রাজ্য বলে। তার সকল সৃষ্ট সকল শিল্প সেখানে মজুদ। আয়াতকে কোলে করে তার কল্পনা রাজ্যে নিয়ে যায় সে। একটি চেয়ারে তাকে বসিয়ে সামনে থাকা সকল ড্রয়িং বোর্ডের ওপর থেকে কাপড় সরিয়ে নেয়। আয়াতের চোখ যেন বিশ্বাস করতে চাচ্ছে না, সবগুলো ক্যানভাসে তার পোর্ট্রেট। রং তুলির আঁচড়ে আঁকা একটি জীবন্ত আয়াত তার সামনে। অজান্তেই নোনা জলের ভিড় জমেছে চোখে তার। এখনই চোখগুলো তাদের মুক্তি দেবে যেন। ধরা গলায় বলে ওঠে, আপনি তো বলেছিলেন আমার চেহারা ক্যানভাসে তোলার যোগ্য না। এই তো,
তাই তো শুধু ক্যানভাসে থাকবে এই চিত্র। তাই বুঝি? তাই তো, এই সারপ্রাইজটা তোমাকে দেওয়ার ছিল। বলে আয়াতের কপালে উষ্ণ ঠোঁটের পরশ দেয়। আজ রাতে তোমাকে ভালোবাসার অধিকার দিবে আয়াত? আমি তো মানা করিনি। তবে একটু বেহায়া হতে দোষ নেই বলো। বলেই পুনরায় কোলে তুলে নেয় আয়াতকে। আয়াতকে বিছানায় শুইয়ে রুমের মোমগুলো নিভিয়ে দেয় সে। রাতের নীরবতা চাঁদের কালো সাক্ষী হলো তাদের মধুর মিলনের। কিছু আর্তনাদ, কিছু উষ্ণ নিঃশ্বাসের মধ্য দিয়ে সুখ কুড়াতে ব্যস্ত তারা। আজ তাদের ভালোবাসা পূর্ণতা পেল। 3 বছর পর হাসপাতালের অপারেশন থিয়েটারের বাহিরে পায়চারি করছে সাফওয়ান। টেনশনে শ্বাস আটকে যাচ্ছে তার। আয়াত এবং তার পরিবারের সবাই সেখানে উপস্থিত। বারবার সান্ত্বনা দিচ্ছেন রামিম সাহেব, কিন্তু কিছুতেই সাফওয়ানকে শান্ত করতে পারছেন না তিনি। আজ যে আয়াতের ডেলিভারি 1 ঘন্টা হয়ে গেছে, এখনো কোনো খবর নেই। এমনিতেই আয়াতের অবস্থা সিরিয়াস ছিল। আর্লি লেবার পেইন উঠেছে, মাত্র 7 মাস চলছে প্রেগনেন্সির। ভয়ে গলা শুকিয়ে যাচ্ছে সাফওয়ানের। থিয়েটারে ঢোকার আগে আয়াত বলেছিল, যদি এবার ফিরে না আসি তবে জেনে রেখো খুব ভালোবাসি তোমায়। কথাটা মনে করতেই চোখ ভিজে আসছে সাফওয়ানের। ঠিক তখনই ডক্টরের আগমন ঘটে। ছুটে গিয়ে কাছে যেতেই প্রথম প্রশ্ন ছিল, আয়াত কেমন আছে ডক্টর? কংগ্রেচুলেশন, আপনার যমজ মেয়ে হয়েছে। আচ্ছা, আয়াত কেমন আছে? নার্স মেয়েদের নিয়ে আসছেন। আপনার মেয়েরা প্রিম্যাচুয়ার, কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনি কি খুশি নন মিস্টার সাফওয়ান? আরে ধুর, আমার ওয়াইফ কেমন আছে সেটা বলেন। দম আটকে যাচ্ছে আমার। আলহামদুলিল্লাহ ভালো আছেন, একটু উইক, 1 সপ্তাহ রেস্ট করতে হবে। ভয়ে ভয়ে ডাক্তার বলে কথাগুলো। আয়াত ঠিক আছে শুনতেই সাফওয়ান খেয়াল করলো ডাক্তার বলেছিল তার মেয়ে হয়েছে, তাও যমজ। খুশিতে পাগল প্রায় হয়ে গেছে সে। নার্স যখন মেয়েদের নিয়ে এসেছে, সাফওয়ানের কাছে মনে হয়েছে ছোট 2টো আয়াত তার কাছে নিয়ে এসে নার্স দুজনকে একসাথে কোলে নিয়ে নিল সে। মনে হচ্ছে পৃথিবীর সব থেকে সুখী ব্যক্তি সে। 3 ঘন্টা পর আয়াতের জ্ঞান ফিরলে দেখে সবাই ঝুঁকে তার দিকে তাকিয়ে রয়েছে। সবার মাঝে সে তার সাফওয়ানকেই খুঁজে যাচ্ছিল। ধীর কণ্ঠে শারমিন বেগমকে জিজ্ঞেস করে, সাফওয়ান? এই যে আসছে। সবার পেছন থেকে সাফওয়ান বেরিয়ে এলো। নার্সটা একে একে 2 মেয়ে আয়াতের পাশে রাখে। আয়াতের চোখে পানি চিকচিক করছে। ভেবেছিল হয়তো এই খুশি তার দেখা হবে না। সবাই রুম থেকে বেরিয়ে গেলে সাফওয়ান আলতো হাতে আয়াতকে উঠে বসিয়েছে। বাচ্চাগুলোর একজনকে আয়াতের কোলে দিয়ে আরেকজনকে নিজের কোলে নেয় সে। আয়াতের পাশে বসলে আয়াত ধীরে তার মাথাটা সাফওয়ানের কাঁধে এড়িয়ে দেয় আর বলে, কার মতো হয়েছে বলো তো? তোমার মতো। থ্যাংক ইউ ফিরে আসার জন্য। আল্লাহ চেয়েছেন তাই ফিরে আসতে পেরেছি। তুমি খুশি তো? খুব খুব খুশি। তবে আমরা আর এই বাচ্চা নেওয়ার কথা ভাববো না। কেন? আমার দম বন্ধ লাগছিল তোমাকে ছাড়া। যদি কিছু হয়ে যেত আমি কি করতাম তখন? পাগল হয়ে যেতাম, সত্যি বলছি। তুমি সত্যি পাগল। ওদের নাম কি রাখবে? ভাবিনি। আমি বলি আলপনা এবং কল্পনা। ধুর, এই আধ্যাত্মিক নাম আমি রাখবই না। কেন? সুন্দর তো। না বলেছি মানে না। আমি ওদের বাবা। তো মানে কি? এভাবেই আবার খুনসুটিতে মেতে উঠল আয়াত এবং সাফওয়ান। তাদের জীবনে এই অধ্যায়ের মধুরের সমাপয়েত ঘটেছে। তাদের ভালোবাসার মধুরের সমাপয়েতে